ওর গায়ে যেন একটা আচরও কেউ ফেলতে না পারে। অন্তত শুরুতেই বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে আবেগঘন পরিবেশ তৈরি হয়। রেশমি শ্বশুরবাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে গিয়ে প্রথমেই কাননবালা দেবীর প্রণাম করতে যায়। কাননবালা দেবী মায়াভরা গলায় বলে ওঠেন, আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? তাছাড়া শরীরও তো এখনও পুরোপুরি ভালো নয়। এরপর রেশমি ইন্দ্রজিৎ বসু মল্লিকের প্রণাম করলে তিনিও স্নেহভরে বলেন, একটু দেরি করলেই বা কি হতো, একা একা ওখানে গিয়ে কি করবে? রেশমি কারুর কথার জবাব না দিয়ে নীরবে সব শুনে যায়। তেজের মাকে প্রণাম করতে গেলে তেজের মা আবেগে ভেঙে পড়ে বলেন, তোর বিয়েতে আমি থাকতে পারলাম না, কারণ তখন তোর জেঠু খুব অসুস্থ ছিল। রেশমি তখন শান্তভাবে জানায়, এই বাড়িতেই সে মানুষ হয়েছে, সবাই তাকে আগলে রেখেছে, কিন্তু এখন থেকে তাকে নিজেকেই সব সামলাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে সুধার সঙ্গে কথোপকথনে। রেশমি স্পষ্ট করে বলে, সে সবার আগে চায় সুধা ভালো থাকুক। ভবিষ্যতে যদি কখনো বিপদে পড়ে একটুও না ভেবে যেন তাকে ফোন করে। এরপর নকল তেজ এসে জানায়, কিংসুক লাহিড়ী বাইরে গাড়িতে অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে হবে। সুধা রেশমিকে বাইরে নিয়ে যায়। সবাই চলে গেলে নকল তেজ মনে মনে হুঁশিয়ারি দেয়, রেশমির শ্বশুরবাড়ির সুখের স্বপ্ন খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, কারণ কিংসুক লাহিড়ী তার কথাই শুনবে। এর পরের দৃশ্যে শাহাপুরে এক ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়। নকল তেজ বিচ্ছুকে গুলি করে বলে দেয়, তেজ বসু মল্লিকের সময় শেষ। তবে মুহূর্তের মধ্যেই বোঝা যায় এই দৃশ্যটি ছিল সুধার দুঃস্বপ্ন। ঘুম ভেঙে আতঙ্কে সুধা তেজ বলে চিৎকার বলে ওঠে। ঠিক তখনই নকল তেজ এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? সুধা চুপ করে থাকে। এই সুযোগে নকল তেজ পানিতে বিষ মিশিয়ে সুধাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ইমন এসে গ্লুকোজ মেশানো পানি এনে দেয় এবং জানায়, এই সময় সুধা আর তার অনাগত সন্তানের জন্য সঠিক যত্ন নেওয়াই সবচেয়ে জরুরি। নকল তেজ বিষ মেশানো পানি খেতে অস্বীকার করে এবং শেষমেশ গ্লাস ফেলে ভেঙে দেয়। এরপর নকল তেজ সিঁড়িতে তেল ঢেলে ফাঁদ পাতে। সুধা নামতে গিয়ে পড়ে যেতে যাচ্ছিল, ঠিক তখনই ইমন এসে তাকে ধরে ফেলে। ড্রয়িং রুমে সবাই জড়ো হলে কাননবালা দেবী কড়া ভাষায় বলেন, এই বাড়িতে কেউ যদি সুধা বা তার অনাগত সন্তানের ক্ষতি করতে চায় তাকে তিনি কখনো ক্ষমা করবেন না। লাজবন্তীর মন্তব্য থেকে নতুন ঝামেলা তৈরি হয়। নকল তেজ সুযোগ নিয়ে লাজবন্তীর দিকেই অভিযোগের আঙুল তোলে, তবে আশুতোষবাবু জোর গলায় মায়ের পক্ষ নেন। জ্যোৎস্নাও বলে, মা কখনো এমন কাজ করতে পারে না। এই পরিস্থিতিতে নকল তেজ উল্টো আশুতোষবাবুকেই অপমান করে বলে, বিয়ের পর মেয়েদের বাবার বাড়িতে থাকা উচিত নয়। কথায় আঘাত পেয়ে আশুতোষবাবু বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন। শেষমেশ সুধাই সবাইকে থামায়। সে স্পষ্ট জানায়, কে তার ক্ষতি করতে চেয়েছে সে জানে। শিবরাত্রির পুজোর দিনই সব মিথ্যে প্রকাশ পাবে। অন্যদিকে শাহাপুরে বিচ্ছু আর চুমকির বিয়ের তোড়জোড় চলছে। হলুদের অনুষ্ঠানে বিচ্ছু পারুল কাকির কাছ থেকে ওষুধ নিয়ে পাহারাদারদের খাওয়ানোর ব্যবস্থা করে। চুমকি মনে মনে কাঁদতে কাঁদতে বলে, তার স্বপ্ন পূরণ না হলেও বিচ্ছুকে সে সুধার কাছে পৌঁছে দেবে। বিচ্ছু কোণের সাজে চুমকিকে দেখে নিজের অজান্তেই সুধার কথা মনে করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পাহারাদারদের পেট খারাপ শুরু হয়। সবাই এলোমেলো হয়ে যায়। এই সুযোগে পারুল কাকি চুমকিকে নিয়ে পালিয়ে যায়। বিচ্ছু সুধাকে ফোন করে জানায়, সব সামলে সে খুব শিগগিরই তার কাছে আসবে। ফিরে আসি বসু মল্লিক বাড়িতে। সুধা সবাইকে প্রশ্ন করে, তেজ কি কখনো এমন ব্যবহার করেছে? এরপর সে চশমার পাওয়ার আর ডিএনএ রিপোর্ট দেখিয়ে জানায়, বিচ্ছু আর নকল তেজের চোখের পাওয়ার মিলছে না, কিন্তু সব তথ্য মিলছে একজনের সঙ্গে, সার্থক। এই তথ্য সবাইকে স্তব্ধ করে দেয়। সুধা জানায়, এখন খুঁজে বের করতে হবে কোন মর্গ থেকে সার্থকের দেহ নেওয়া হয়েছিল এবং সেখানে আসলে কি ঘটেছিল। শেষ দৃশ্যে নকল তেজ বিচ্ছুকে হুমকি দেয়, সে তার অনাগত সন্তানকেও পৃথিবীতে আসতে দেবে না। তখনই তেজ জানিয়ে দেয় সে নিজের পরিবারকে রক্ষা করবেই। আর ঠিক তখনই ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। নকল তেজ নিজেকে সার্থক বলে পরিচয় দেয়। আগামী পর্বে দেখা যাবে বিচ্ছু আর সুধার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামনে আসে। কাননবালা দেবী আর ইন্দ্রজিৎ প্রশ্ন তুলতেই সুধা বিস্ফোরক কথা বলে, তোমরা যাকে ড্রাইভার ভাবছ, এই সন্তানের বাবা সে নয়, এই বাড়ির আসল তেজও নয়।